এই যে চোখের শান্তি আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও পাওয়ার সুযোগ নেই। কাশ্মীরে যাওয়া হয় নাই কখনো, তো কাশ্মীরেও এই টাইপসের ভিডিও দেখছি বিভিন্ন সময় যে কাশ্মীরে এই টাইপসের সুন্দর টপগুলো দেখতেছেন, সেই টপে যাব, কিছুক্ষণের মধ্যেই যাব। এই পাহাড়গুলো নিচ থেকে আসলে দেখাই যায় না, একদম মেঘের ভিতরে ছিল, এখন হয়তো দেখা যাবে। এখন রেইনফলসের আরও কাছে, একদম ক্লোজ থেকে দেখতেছি যে পানিটা কীভাবে পড়তেছে। সাউন্ড পাচ্ছেন কিনা জানি না, দেখেন কি সাউন্ড, এবং পানিটা পরে একদম নিচে যাচ্ছে। ইউরোপ ভ্রমণের আজকের ভিডিওতে আমি রেকর্ড করার চেষ্টা করেছি জুরিখ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান, এবং সেই সাথে জুরিখ শহরে আপনি কিভাবে কম খরচে ঘুরবেন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কভার করব লুসার্ন সিটি, জুরিখ থেকে কীভাবে লুসার্ন যাবেন, সেই সাথে জুরিখ সিটি, তারপরে আমরা কীভাবে অ্যাঙ্গেলবার্গ গেলাম এবং অ্যাঙ্গেলবার্গের যে গ্রামগুলো সেই গ্রামগুলো দেখতে কেমন, সেই সাথে অ্যাঙ্গেলবার্গ থেকে তিত্তিসে আপনি কীভাবে যাবেন বা তিত্তিসের একদম টপে আপনি কীভাবে উঠবেন, সেটার খরচ কত, সেই সাথে আমরা গিয়েছিলাম হচ্ছে রাইন ফলসে আসলে দেখতে কেমন বা রাইন ফলসে যাওয়ার সিস্টেমটা কি, সম্পূর্ণ কিছু বিস্তারিত থাকবে, তো দেখতে থাকুন। সুইজারল্যান্ডে ঘুরতে আসলে এরকম যারা একদিন বা 2 দিন থাকবেন তারা এরকম 24 আওয়ার্সের টিকিট কেটে নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 9.2 ফ্র্যাঙ্ক। এই মেশিনগুলো থেকে কাটা যায়। তো এটা কাটলে যেটা সুবিধা হচ্ছে যে আপনি সারা দিন ঘুরতে পারবেন, অগণিতবার ঘুরতে পারবেন। এই যে এই বাসগুলা দিয়ে, বাস, ট্রাম বা এই ধরনের যতগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে প্রত্যেকটা দিয়ে আপনি যতবার খুশি ঘুরতে পারবেন। এবং ইউরোপের অন্যান্য শহরের থেকে যেটা সবচাইতে মজার বিষয় সেটা হচ্ছে, দেখেন মাত্র একটা বাস গেল, সাথে সাথে আরেকটা বাস চলে আসে, মানে প্রতি মিনিটে বাস ট্রাম আসতেই আছে, এবং যথেষ্ট সাশ্রয়ী বলা যায়। 9.2 ফ্র্যাঙ্ক মানে ইজ অ্যাবাউট কত, এই 1300-1400 টাকার মতো। কিন্তু যেই ধরনের ফ্যাসিলিটি আছে সেটা চিন্তা করলে আসলে অনেক ভালো। দেখেন অলরেডি এই পাশে একটা বাস আছে, এই পাশে আরেকটা চলে আসছে। তো আমরা এখন আমরা বাসে উঠতেছি। এগুলো খুবই কমফোর্টেবল, অনেক সুন্দর, যথেষ্ট দ্রুত গতিতে চালায়। এখন আবার ট্রামে উঠবো, ট্রামে করে সিটিতে ঘুরবো। আগে তো বাসে উঠলাম আমরা, যে 9 নম্বর ট্রাম আমাদের, যেটা বলছিলাম যে 1 মিনিট পরে এই ট্রাম আসে, 1 মিনিট না 30 সেকেন্ড পরে এই যে পাশ থেকে আরেকটা আসতেছে, ওই যে দেখেন মাত্র একটা গেল, মানে মিনিটে ট্রাম আসে। এবং এই যে এই এজের মানুষও কত সহজে ট্রামে উঠতেছে, দেখেন কত ইজি জিনিসটা। বাচ্চারা যাচ্ছে ট্রামে করে বিভিন্ন দিকে। কালার মানে মারিগুলো ম্যাট কালার, মানে একদমই অনেকটা যেটাকে বলে যে একদম ভদ্র নেশন যদি বলি। এবং একটা জিনিস চিন্তা করেন, আমরা 1400 টাকা দিয়ে যে ট্রামের টিকিট কাটলাম, সেই ট্রামে কিন্তু কোনো চেকিংও নাই। মানে আপনি যদি টিকিট ছাড়াও উঠে যান তাহলেও আপনাকে কেউ কিছু বলবে না, কিন্তু সবাই তাদের নিজ দায়িত্বেই টিকিট করে নেয়। এখানে আমাদের দেশের মতো চোর বাটপার কেউ ভাড়া দিবে না বা টিকিট কাটবে না, এরকম কিন্তু নেই। সুইজারল্যান্ডে সব কিছুর প্রাইস কিন্তু অসম্ভব বেশি। এমনকি 1 বোতল পানির দাম বাংলা টাকায় পড়বে 700 থেকে 750 টাকা। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে যে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের যে লাইনের পানি সেটাও কিন্তু খেতে পারেন, সেটাও যথেষ্ট বিশুদ্ধ এবং কোনো সমস্যা নাই। এবং থাকার জন্য যেই সমস্ত আবাসিক হোটেল আছে সেগুলোর ভাড়াও কিন্তু একদম আকাশচুম্বী। ইউরোপের যে কোনো জায়গার থেকে সুইজারল্যান্ডের প্রাইস সবচেয়ে বেশি। অন অ্যান অ্যাভারেজ 2 জনের থাকার একটা রুমের পার নাইট ভাড়া পড়বে $200 থেকে $300, যেটা ধরেন একদম খুবই নর্মাল টাইপসের একটা রুম, খুব আহামরি কোনো বড় রুম না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম, আপনি এয়ারবিএনবি থেকে অথবা আগোডার থেকে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, এবং যেটা খুবই ভালো ছিল এবং খুবই কমফোর্টেবল ছিল। খুব বেশি দূরেও না, একদমই শহরের কাছাকাছিতে আমরা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম, যে ফ্ল্যাটটা ছিল 3 বেডরুমের। খুব ইজিলি সেটাতে 6 জন থাকা যায়, সেই সাথে ড্রয়িং, ডাইনিং, লিভিং স্পেস, এমনকি আপনি রান্নাবান্না করে খাওয়ার জন্য কিচেন, ফ্রিজ, ওভেন সব কিছু ছিল, এবং খুবই নিট অ্যান্ড ক্লিন, সব ধরনের ব্যবস্থাই ছিল। যেটার ভাড়া পড়েছিল আমাদের প্রতি রাত্র মাত্র $150 করে। যদি আমি বলি যে 2 রুমের ভাড়া পড়েছে $270 এরকমের মতো করে। কিন্তু এটাতে কিন্তু আমরা যদিও 4 জন ছিলাম, কিন্তু আপনি খুব কমফোর্টেবলি 6 জন থাকতে পারবেন, কারণ 2টা কুইন সাইজের বেড এবং সেই সাথে আরেকটা বড় সোফা বেডও কিন্তু ছিল। তো সেই ক্ষেত্রে আপনারা একদম 6 জন থাকতে পারবেন। তো আমি বলবো যে হোটেল নেওয়ার থেকে এরকম যদি আপনারা কোনো ফ্ল্যাট পেয়ে যান সেটা নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমরা জুরিখ সিটিতে আপনি আধা বেলা ব্যয় করতে পারেন,
কারণ জুরিক সিটিতে দেখার মতো আছে হচ্ছে জুরিক লেক দেখতে পারেন, আপনি শপিং করার জন্য যে ওদের যে শপিং মলগুলো আছে সেগুলো দেখতে পারেন, বা শহর যেটা আছে সেই শহরটাও আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। আর জুরিক থেকে খুব কাছাকাছি হচ্ছে রাইন ফলস। রাইন ফলসটা মূলত হচ্ছে রায়ন নদীর থেকে যে ফলস নেমে গেছে সেটাই হচ্ছে রাইন ফলস। জুরিক সিটির থেকে ওই জায়গায় যেতে সময় লাগবে অ্যারাউন্ড 25 থেকে 30 মিনিট। আপনি চাইলে ট্রামে করে যেতে পারেন অথবা ট্রেনে করে যেতে পারেন, অথবা সবচেয়ে কমফোর্টেবল হচ্ছে যদি আপনি ট্যাক্সিতে করে চলে যান বা পরিচিত কারো ট্যাক্সি থাকে সেটা নিয়ে চলে যান। আমরা আমাদের এক বড় ভাই ছিল, ওনার ট্যাক্সিতে করে চলে গিয়েছিলাম, ওনার গাড়িতে করে বেসিক্যালি। তো সেটা আমাদের জন্য খুবই সহজ হয়েছে। আর আপনি যদি ইয়াতে যেতে চান, লোসান যেতে চান, তো লোসান যাওয়ার জন্য সবচাইতে সহজ হচ্ছে যে আপনি যদি ট্রেনে যান, তো ট্রেনের সময়ও কম লাগে এবং খুব ইজিলি যেতে পারবেন। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুইজারল্যান্ডের অ্যাঙ্গেলবার্গে, যেটা জুরিক থেকে প্রায় 100 কিলোমিটারের মতো বেশি দূরে। আমাদের এক ভাই ছিল এই জায়গায়, তো ওই ভাইয়ের মাধ্যমে আমরা গাড়ি ড্রাইভ করে আসছি। এখানে গাড়িও চলে প্রায় 120-30 কিলোমিটার স্পিডে। তো বিভিন্ন সময় টিভিতে বা ইউটিউবে যে ধরনের ভিডিও দেখছি, সুবহানাল্লাহ, আজকে আল্লাহ শুক্রিয়া যে আমরা নিজের চোখে দেখতে পারলাম। আমরা অফিস থেকে প্রায় 4 জন কলিগ আসছি। তো 4 জন কলিগ আমাদের সুবিধা হয়েছে, আমাদের এক ভাইয়ের পরিচিত এক ভাই ছিল সুইজারল্যান্ডে, তুহিন ভাই, যিনি প্রায় 22 বছর ধরে এই জায়গায় থাকেন। তো ওই ভাই আমাদেরকে নিজে ড্রাইভ করে এই জায়গায় নিয়ে আসছেন। মুনতাজির, আসেন আমরা ওই যে মাছ ধরতে সেদিকে যাবো। এখানে একদিকে হচ্ছে একটা লেক, আসার পথেও রাস্তায় বেশ কিছু আছে। আর যদি চারপাশের পরিবেশটা দেখেন, তো চোখে না দেখলে আসলে বিশ্বাস করার সুযোগ নাই যে পৃথিবী এত সুন্দর হইতে পারে। ওই যে দেখেন ওইদিকে বেশ কিছু ভেড়া জাতীয় মনে হয়, ভেড়া বা ছাগল এই ধরনের প্রাণী কিন্তু ঘাস খাচ্ছে এই ঢালটার মধ্যেই। আবার বাড়িগুলো হচ্ছে ঢালের মধ্যে। পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা গেছি। আমি নিজেই গেছি হচ্ছে দার্জিলিং এ গেছি, বা মালয়েশিয়াতে গ্যান্টিং হাইল্যান্ডে গেছি। তো ওই জায়গা বা ভিয়েতনামেও গেছি। তো ওই জায়গাগুলোতেও কিন্তু এরকম পাহাড় আছে বা এরকম পরিবেশ আছে। কিন্তু সুইজারল্যান্ডের সাথে একটা পার্থক্য হলো, সুইজারল্যান্ড অনেক বেশি গ্রিন, অনেক বেশি গ্রিন, অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, এবং একসাথে পাহাড়, সেই সাথে পাহাড়ের ঢাল, এবং পাহাড়ের ঢালের মধ্যে যে বাড়িগুলা, এই জিনিসটা হচ্ছে আসলে সুইজারল্যান্ডের আসল বৈশিষ্ট্য। এবং তুহিনবারের কাছ থেকে শুনলাম যে এখানের গ্রামের মানুষরা নাকি অনেক বেশি বড় লোক, মানে গ্রামের মানুষরা এই দেশের মধ্যে সবচেয়ে বেশি বড় লোক। এখানে যারা কৃষির সাথে জড়িত তারাই শুধুমাত্র এই সমস্ত জায়গাগুলোতে থাকতে পারে। তো আসলে একবারে পোস্টারের মধ্যে এই পানিগুলো দেখেন, পানিটাও একদমই স্বচ্ছ। এখানে আবার এক ভাই মাছ শিকার করতেছে। একদিকে পাহাড়টা একদম মিশে গেছে হচ্ছে মেঘের সাথে, আবার আরেকদিকে হচ্ছে সবুজ বাড়িগুলা ঢালের মধ্যে। মানে আসলে বলে বোঝানোর মতো না যে কতটুকু সুন্দর। তো আমরা আরো উপরে যাব, ওই যে একদম টপে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওই পাহাড়গুলোতেও যাব। ওই জায়গায় একদম মেঘ এসে একদম পাহাড়ের সাথে কিন্তু লেগে গেছে। অলরেডি আমরা যে জায়গাটাতে আছি তার হয়তো একটু পরেই মেঘ দেখা যাচ্ছে, যেহেতু এখন দুপুর, তো যার কারণে একদম রৌদ্রোজ্জ্বল একটা দিন। এবং আমাদের কপাল ভালো যে আমরা এরকম একটা দিনে আসলে আসছি, যে আজকে দিনটাও মানে খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। আমাদের কিন্তু জ্যাকেটও পরতে হয় নাই, একদম খুব নর্মাল ভাবেই আসছি। তো আমার লুসান সিটি, অ্যাঙ্গেলবার্গ আর তিতলিস, এই পুরো জায়গাটার জন্য আপনি আপনার একদিনকে অবশ্যই বরাদ্দ রাখবেন। এবং আপনি সুইজারল্যান্ড আসলেন আর যে কোনো গ্রাম দেখলেন না বা কোনো আলস দেখলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুইজারল্যান্ড ভ্রমণটাই বৃথা, সেটা আমি বলবো। কারণ সুইজারল্যান্ডের সবচাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে তার গ্রাম। আপনি যে কোনো গ্রামে যান, তার গ্রাম এবং হচ্ছে আলপস। তো আমি এখন বলবো যে আপনি কিভাবে জুরিক থেকে সেখানে যাবেন। তো জুরিক থেকে সর্বপ্রথম হচ্ছে আপনাকে ট্রেন ধরতে হবে সেখানে যাওয়ার জন্যে। যেদিকেই যান, যে কোনো গ্রামেই যান, আপনি 30 মিনিটস থেকে 1 ঘন্টার ড্রাইভ। এবং ওদের ট্রেন জার্নিগুলোও কিন্তু খুবই কমফোর্টেবল এবং দুই পাশের পরিবেশ একদম নজর কাড়ার মতো। তো আপনি সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে জুরিক থেকে লুসার্ন। জুরিক থেকে লুসার্ন যেতে আপনাকে 40 থেকে 50 মিনিটস সময় লাগবে। দেন আপনি লুসার্ন সিটিতে 1 ঘন্টার মতো সময় ব্যয় করতে পারেন। পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে লুসার্ন সিটি। তো লুসার্নের যে সিটি শহরটা সেটাও অনেক পুরাতন, প্রায় 1-1.5 বছর আগের একটা সিটি। সেখান থেকে আপনি ওইটা লুসার্নের যে লেক আছে, তো সেই লেকের চারপাশের যে পরিবেশ আছে সেটাও মনোমুগ্ধকর এবং খুবই নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। এবং ওই জায়গায় বেশ কিছু পুরাতন ব্রিজ আছে, যে ব্রিজগুলোতে আসলে আপনি ছবি নেওয়ার জন্য বা ভিডিও নেওয়ার জন্য খুবই সুন্দর। এবং ওই সেই ব্রিজের আশেপাশে যে সমস্ত বাড়িঘর বা যে সমস্ত কনস্ট্রাকশন আছে সেগুলোও একদম নজর কাড়ার মতো। বা এই সিটির মানুষজনও দেখতে খুবই সোবার, খুবই ভদ্র মানুষজন। আবহাওয়াটাও খুবই চমৎকার ছিল, যার কারণে আমরা ঘুরে খুব মজা পাচ্ছিলাম। তো আপনি লুসার্ন সিটিতে গিয়ে হয়তো সেখানে খাওয়া দাওয়া করতে পারেন এবং 1 ঘন্টার মতো সময় ব্যয় করতে পারেন। টোটাল সিটিটা ঘুরে দেখলেন। দেন আপনি যদি লুসার্ন যে ব্রিজটার কথা বলছিলাম, এটা বেসিক্যালি সেই ব্রিজ।
ব্রিজটাও খুবই সুন্দর। লোসান সিটিতে গেলে এই ব্রিজটা দেখতে ভুলবেন না, এবং অনেক পুরাতন একটা ব্রিজ, এবং এটাতে বেশ কিছু ছবি বা অনেক কারুকার্য করা আছে অনেক আগেকার। এবং সেখান থেকে লোসান থেকে যদি আপনি অ্যাঙ্গেলবার্গ যেতে চান, তো লোসান থেকে অ্যাঙ্গেলবার্গ যাওয়ার জন্য আপনাকে আবারও বাস ধরতে হবে বা ট্রেন ধরতে হবে। আমরা যেহেতু আসলে আমাদের সাথে গাড়ি ছিল, তো আমাদেরকে ওই পেরেশানিটা করতে হয় নাই। তো আপনি বাসে বা ট্রেনে করে আপনাকে আরও যেতে হবে প্রায় 70 থেকে 80 কিলো। তো যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে ওই জায়গাগুলোতে বাসে বা ট্রেনে যেটা দিয়ে আপনি যান, যেহেতু আসলে আমাদের দেশের মধ্যে কোনো ট্রাফিক নাই, এবং বাস বা ট্রেন প্রত্যেকটাই চলে হচ্ছে 120 থেকে 140 কিলোমিটার স্পিডে। তো সেই ক্ষেত্রে আপনি অনেক লম্বা দূরত্ব খুবই অল্প সময়ে চলে যেতে পারবেন, এবং ওদের জার্নিগুলো বা দুই পাশের যে পরিবেশ সেটা দেখতে দেখতে আপনি টেরই পাবেন না যে আপনি কখন চলে গেছেন। তো লুসান থেকে অ্যাঙ্গেলবার্গ যেতে সময় লাগবে হচ্ছে আরও প্রায় 30 to 40 মিনিটস। আর বাসের টিকিট কাটা বা সব কিছু মিলে হয়তো আপনার আরও 10-15 মিনিট লেগে যাবে। তো আপনি অ্যাঙ্গেলবার্গ পৌঁছার পরে অ্যাঙ্গেলবার্গের কাছাকাছি বিভিন্ন গ্রাম আছে, যে গ্রামগুলো একদম নজর কাড়ার মতো, যেটা কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে গ্রামগুলোর দৃশ্য, সেটা আসলে সেই অ্যাঙ্গেলবার্গে। তো অ্যাঙ্গেলবার্গের যাওয়ার রাস্তা এবং সেই গ্রামে আপনি প্রায় 2 ঘন্টার মতো সময় ব্যয় করতে পারবেন। আপনার খুবই ভালো লাগবে। আপনি ছবি তোলা বা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া সব কিছুই আপনার কাছে ভালো লাগবে। এবং যাওয়ার পথের যে দৃশ্যগুলোর কথা বলতেছিলাম, যেগুলো এখন আপনারা দেখতেছেন, আমরা বেসিক্যালি গাড়ির থেকে সেটা নিয়েছি। তো এই আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলোও একদম নজর কাড়ার মতো, মানে তাকিয়ে থাকতেই মন চাবে। এবং এখানের যে কোনো জায়গায় আপনি নেমে যান সেখানেই ভালো লাগবে, কারণ টোটাল গ্রামটাই অনেক সুন্দর। কিন্তু যেহেতু আসলে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, আমরা অ্যাঙ্গেলবার্গ থেকে যাব হচ্ছে তিতলিসে। তিতলিস মানে হচ্ছে সেই আল্পসে যাব, এবং আল্পস হচ্ছে উপরের দিকে। তো যার কারণে আমরা গাড়ি নিয়ে তিতলিসের দিকে এগোচ্ছিলাম অ্যাঙ্গেলবার্গ থেকে। এবং অ্যাঙ্গেলবার্গ থেকে তিতলিসের দূরত্ব হচ্ছে আরও প্রায় 35-40 কিলোর মতো, এবং সেটা আস্তে 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 আমরা উপরের দিকে উঠছিলাম। এবং ফাইনালি তিতলিসে যাওয়ার জন্য যেটা করতে হয়, তিতলিসের একটা পয়েন্ট আছে, যেই পয়েন্টে যাওয়ার পরে আপনাকে আর গাড়িতে আপনি যেতে পারবেন না, এবং সেখান থেকে আপনাকে কেবল কারে করে যাওয়া লাগবে। এবং ওই জায়গায় কিন্তু পার পারসনকে আবার টিকিট কাটতে হবে। তো টিকিটের প্রাইস দেখে ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কাছে শুরুতে মনে হয়েছিল যে এত টাকা দিয়ে টিকিট কেটে উপরে যাব, কিন্তু আসলে আপনি সুইজারল্যান্ড আসলেন আর তিতলিসের উপরে গেলেন না, তো সেটা কিন্তু আসলে কোনোভাবেই উর্দি না। কারণ তিতলিসের উপরে এত সুন্দর মনোরম দৃশ্য রয়েছে, বা যেটা আপনি দেখবেন আমার ভিডিওর পরবর্তীতে, যেটা আপনি না দেখলে আসলে মিস করবেন। তো সেই ক্ষেত্রে পার পারসন হয়তো 70 ইউরো করে লাগবে। তো সেটা কেটে আপনারা উপরে চলে যাবেন। এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেলবার্গের গ্রামের কিছু দৃশ্য। আর তারপরে আপনি কিছুক্ষণ পরে আমার এখানে আপনি দেখতে পাবেন আমরা তিতলিসে যাওয়ার ভিডিওগুলো দেওয়া আছে। থ্যাংক ইউ। তারপরে 2 দিন ছিলাম হচ্ছে আমস্টারডামে, আর এখন 2 দিন আমরা থাকবো হচ্ছে এই যাব এই টপে। কিন্তু দেখেন একদম মেঘের সাথে লেগে গেছে জায়গাগুলো। ক্যামেরাতে আসলে কতটুকু আসতেছে জানি না। এইদিকে আর এই পাশে হচ্ছে আল্পস, এই যে একদম এই পাশটাতে। তো এখন একবারে দেখেন মেঘ দিয়ে ঢাইকা গেছে। কিছুক্ষণ আগে ওইদিকে বরফগুলো দেখা যাচ্ছিল, এই যে বরফগুলো দেখা যাচ্ছিল। তো আমরা হয়তো আধা ঘন্টার মধ্যেই এই আল্পসে যাব। ওকে, এই বাড়িগুলোতে যারা থাকে এদের গাড়ি দিয়ে যাওয়ার পথে রাস্তাটাও এত চমৎকার ছিল যে আসলে আপনি এক মুহূর্তের জন্য আপনার চোখ সরাতে পারবেন না। যাওয়ার পথে যাই দেখবেন তাতেই আপনার দৃষ্টি আটকে যাবে। আমরা যাচ্ছিলাম গাড়িতে, যখন যেখানে মন চাচ্ছিল দাঁড়াচ্ছিলাম। তো যার কারণে আমাদের জন্য জার্নিটা ছিল আরও বেশি কমফোর্টেবল, এবং ছবি তোলার জন্য বেশ কিছু জায়গায় আমরা দাঁড়িয়েছি। এবং যাওয়ার পরে আমরা সুইজারল্যান্ড থেকে সবাইকে স্বাগতম। এই যে পানির যে প্রবাহটা দেখতে পাচ্ছেন, এগুলো নেমে আসছে হচ্ছে সেই উঁচা পাহাড় থেকে। আর আমরা আছি হচ্ছে এই মুহূর্তে সুইজারল্যান্ডের তিতলিস নামক একটা জায়গায়, যেটা কিনা জুরিক থেকে প্রায় 150 কিলো দূরে। আমরা সকালবেলা জুরিক থেকে এটা উপরের দিকে আসছি, এবং আস্তে আস্তে এখন আমরা প্রায় একদম টপের কাছাকাছি। গাড়ি দিয়ে এই পর্যন্তই আসা যায়, এরপরে যেতে গেলে আপনাকে যাওয়া লাগবে হচ্ছে কেবল কার দিয়ে। সুইজারল্যান্ডের সবচাইতে আকর্ষণীয় দিক হচ্ছে এদের জলপ্রপাত এবং পাহাড়ের ঢালে ওদের যে বিভিন্ন বাড়িঘরগুলো সেগুলো। কারণ একে তো হচ্ছে যে বাড়িঘরগুলো কাঠের তৈরি, এবং এগুলোর যে ডিজাইন সেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ভিন্ন। এবং দেখেন একদম পাহাড়ের টপেও কিন্তু বাড়ি আছে, একদম মানে আপনার হয়তো রাস্তার থেকে কয়েক হাজার ফিট উপরে। আশেপাশে কিছুই নাই, শুধুমাত্র 2-4টা বাড়ি। এবং বাড়িগুলোতে যারা থাকে তারা নাকি আসলে অনেক বেশি অবস্থা সম্পন্ন, এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের গরু পালে,
এবং আরও বিভিন্ন ধরনের জমি চাষ করে। সুইজারল্যান্ডে আসার স্বপ্ন এখন মনে হচ্ছে যে পূর্ণ হলো, যে সুইজারল্যান্ডে যা দেখার শখ ছিল এখন তা দেখতে পারতেছি। এই যে এই মুহূর্তে বরফের উপর দিয়ে হাঁটতেছি এবং আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব বরফ, এবং আমরা এই জায়গায় এসে উঠছি কিন্তু ক্যাবল কার দিয়ে। এখন আরও উপরে যাব, একদম সেই টপে মেঘের ভিতরে। অলরেডি আমরা মেঘের ভিতরে এবং বরফের উপরে, হাঁটাই যাচ্ছে না এত বরফ। এবং এই বরফ ধরার স্বপ্ন কিন্তু ছিল সারা জীবন, এবং সেই বরফ এখন ধরলাম। ওয়াও, এত ঠান্ডা কিন্তু না, পা ঢুকে যাচ্ছে বরফের ভিতরে। আরে ভাই, হাইটে আসা যাচ্ছে না তো, আসতেছি। এখন গিয়ে ঢুকবো, কেবল কার দিয়ে আরও উপরে যাব এবং একদম পাহাড়ের ভিতরে। তো সেই জায়গাগুলো ভিডিও করার চেষ্টা করব। সুইজারল্যান্ডে আসবো আর বরফ দেখবো না, সেটা কি হয়? এই যে এখন আছি তিতলিসের একদম উপরে, যে পাহাড়গুলোকে নিচ থেকে দেখছিলাম সেই পাহাড়গুলোর একবারে উপরে চলে আসছি আমরা। যেহেতু আসলে এখন সামার শুরু হয়ে গেছে, তো যার কারণে দেখেন বরফ গলতে শুরু করছে। তারপরেও কি পরিমাণ বরফ আছে এই জায়গায়, এবং মানুষ স্কি করতেছে। বরফের যে ফেনা বা বরফ ধরার একটা শখ সারা জীবন ছিল, তো সেই শখ আজকে পূর্ণ করলাম। এই সেই বরফ, ওয়াও, কতটুকু সুন্দর একবার চেয়ে দেখেন। আমরা আরও উপরে উঠবো, আমরা অলরেডি একবার কেবল কার দিয়ে উঠছি, এখন আবার কেবল কার দিয়ে আরও উপরে উঠবো, একদম সেই মেঘের ভিতরে যাব। এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেই পাহাড়ের ভিতরে যাব। দেখেন অবস্থা, যত উপরে যাচ্ছি আরও উপরে দেখা যাচ্ছে পাহাড়গুলা। আমি অলরেডি বরফের উপরে হাঁটতেছি, বরফের ফেনার মতো। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। আল্লাহর শুকরিয়া যে আল্লাহ তাআলা এই জিনিস দেখার সৌভাগ্য দান করছেন। আসলে চাকরি করার সুবাদে বা যাই হোক, চাকরি তো অনেকেই করে, তারপরেও এটা আসলে তকদির যে আল্লাহ তাআলা এরকম একটা জায়গায় আসার সৌভাগ্য দান করছেন। আসলে সারা জীবন শুকরিয়া আদায় করলেও এটা শেষ হবে না। তো আমরা একদম সেই এই যে টপগুলো দেখতেছেন সেই টপে যাব, কিছুক্ষণের মধ্যেই যাব। এই পাহাড়গুলো নিচ থেকে আসলে দেখাই যায় না, একদম মেঘের ভিতরে ছিল, এখন হয়তো দেখা যাবে। হচ্ছে দেখা যাচ্ছে জানি না, এবং এই বরফ দেখার স্বপ্ন। জওয়ান ভাই এই যে এটা ও বরফ, তুষার চারিদিকে তুষার, একদম গা ভিজে যাচ্ছে, তারপরেও ভালো লাগতেছে। কয়েক হাজার ফুট উপরে উঠছি, এবং এটাকে পৃথিবীর সবচেয়ে বড় আজ পর্বতমালা, পৃথিবীর সবচাইতে বড় আজ পর্বতমালা। শেষ অনেক ভিডিও করছি এইচডি কোয়ালিটিতে, কিন্তু ইয়ার জন্য তো আসে না, বৃষ্টির পানির ফোটার জন্য বোঝা যায় না। কত বড় পাহাড়, দিস ইজ দ্য মেইন আলপস। হ্যাঁ, আলপসের যে নাম শুনছেন ছোটবেলা থেকে, দিস ইজ দ্য আলপস। দেখো, দেখতে পারো, এইটা হলো আলপস। ও সুবহানাল্লাহ। এটা দেখো, কেবল কারে আমরা মানে কতটুকু উপরে আছি আমরা এখন? বৃষ্টি, এই যে স্নোফল হচ্ছে, এই সবসময় তাই না, তো মেঘের মধ্যে আছি আমরা, জাস্ট মেঘের মধ্যেই আছি এখন। এই যে উপরে ওই দেখছো, ইয়াতে ভিয়েতনামেও কিন্তু এরকম সেম মেঘের ভিতরে ঢুকছি, কিন্তু ওই জায়গায় ওই বরফ না, ওই জায়গাগুলো গাছপালা সব। বরফের মেঘ, এখন একদম সর্বোচ্চ টপে, আলপসের সর্বোচ্চ টপে তুষারপাত হচ্ছে। আর এই যে দেখেন আমার গায়ে অলরেডি তুষার পড়তেছে। আর এটা হচ্ছে আলপস পর্বতমালা। আমরা কয়েক হাজার ফুট উপরে উঠছি, নিচে কিছুই দেখা যাচ্ছে না একমাত্র তুষার ছাড়া, আর চারপাশে বরফে আবৃত এবং প্রচুর তুষার পড়তেছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে। আমরা 3টা কেবল কার চেঞ্জ করে এখানে উঠছি, আমার গায়ে অলরেডি তুষার পরে ভরে গেছে। 3টা কেবল কার, হ্যাঁ আসেন 3টা কেবল কার চেঞ্জ করে আমরা এখানে আসছি, এবং এখন যাব হচ্ছে আরও উপরে হাঁটতে হাঁটতে। গা ভিজে যাচ্ছে। আমাদের জামান ভাইয়ের লাইফের একটা ড্রিম ছিল যে আলপসে আসবে, সুইজারল্যান্ড আসার ড্রিম তো আছেই,
আজকে এখানে আসতে আসার দিন, মোবাইলে আসলে বোঝানো সম্ভব না কি সুন্দর জায়গায় আছি বা কি কোন জায়গায় আছি। জামান ভাই, আমরা এখন হাঁটতে হাঁটতে একদম রায়ান ফলসের সর্বোচ্চ নিচে যে জায়গা সেটাতে যাচ্ছি। আমরা এখন একদম রেইন ফলসের একবারে কাছে। এই যে দেখেন যে পানি কিন্তু ছিটে এসে হাতের মধ্যে পড়তেছে। রায়ান নদীর এই পানিটা এই দিক দিয়ে গিয়ে দেন, পুরা নদীর সাথে সম্পূর্ণ নদীর সাথে মিশে গেছে। এটা হচ্ছে সুইজারল্যান্ডের বিখ্যাত রেইন ফলস। তো রেইন ফলসের সাউন্ড, ওয়াও! এটা আমাদের সাথে যিনি যে ভাই আসছেন ওনার মতে নাকি নায়াগ্রার থেকেও সুন্দর, নায়াগ্রা দেখছেন। তো আমরা আসলাম আজকে সেটা দেখার জন্যে। সত্যি কথা যদি বলি যে সাউন্ডটা একদম মনে ধরার মতো, এত সুন্দর সাউন্ড, এত মানে ভয়ানক একটা গর্জন। তার পাশে এরকম বাসা বাড়ি আর এর মাঝখানে এত বড় একটা বিশাল ফলস, কল্পনাই করা যায় না। তো সুইজারল্যান্ডে যারা আসবেন তারা অবশ্যই এই রেইন ফলসটা দেখে যাবেন। এটা বেসিক্যালি হচ্ছে যে রেইন নদী, সেই রেইন নদীর থেকে এই ফলসটা আসছে। জুরিখ থেকে 40 মিনিটের ড্রাইভ। আমরা এই যে তুহিন ভাইয়ের সাথে উনি আমাদেরকে নিয়ে আসলেন। একে তো হচ্ছে যে পানিটার কালার একদম পরিষ্কার, একদমই ব্লু, পানির নিচের পাথরগুলো পর্যন্ত দেখা যাচ্ছে। আর সেই সাথে পানির যে সাউন্ড, যে গর্জন, এটা আসলেই নজর করার মতো। এখানে আবার মানুষজন তালা ঝুলিয়ে রাখছে। এই তালা কিসের জন্য রে ভাই? না না না, 10,000 বছর আগের নাকি এটা? 10,000 বছর আগের স্টোরি এখানে লিখে রাখছে। 20,000 বছর আগে কি ছিল সেটা লিখে রাখছে। 1.5 লাখ বছর আগের কি অবস্থা ছিল সেটা লিখে রাখছে এখানে। তো ডিটেলসটা আসলে পড়ার সুযোগ নাই। তো জুরিখে আসলে বা সুইজারল্যান্ড আসলে এটা না দেখলে আসলে মিস। সুইজারল্যান্ডে যে এত বিশাল একটা রেইন ফলস আছে সেটা আমার জানাই ছিল না। এখানে না আসলে হয়তো জানতামই না। সুইজারল্যান্ড বলতে তো চোখের মধ্যে শুধু ভাষা হচ্ছে গ্রিন বা সবুজ, এই সমস্ত বিষয়, কিন্তু এখানে যেরকম বিশাল রেইনফল আছে এটা আমার কল্পনার বাইরে। ভিডিও করবো নাকি এটা সৌন্দর্য উপভোগ করবো বুঝতেছি না। এত সুন্দর। আবার এই রেইনফলসের মধ্যেই অনেকে নৌকা দিয়ে ঘুরতেছে, দেখা যাচ্ছে। অনেক পর্যটক আছে এখানে। চারপাশে শহর আর মাঝখানে এই রেল ফলসটা। ওইটা কি ট্রেনের লাইন নাকি ওইদিকে? মেবি। হ্যাঁ, চলেন যাই দেখি। ভাই এটা একটা এক্সপেরিয়েন্স। এই দিক থেকে ভিউটা আরো বেশি সুন্দর, কারণ এখান থেকে ছায়া আর ওই পাশে টোটাল ফলসটা গিয়ে পড়ছে, পানিটা পড়তেছে। মাঝখানে আবার এই বিশাল বিশাল কিছু পাথরগুলোর মধ্যে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ডিজাইন করে রাখছে। সবচাইতে এখানের মজার যেটা সেটা হচ্ছে যেটা সাউন্ড, বিশাল সাউন্ড পাওয়া যাচ্ছে। এটা যে পড়তেছে, এটা যে সাউন্ড, সেটা আসলে মন করার মতো। এবং এটা নাকি 12 মাসই থাকে, 12 মাসই সেম পানির ফ্লো থাকে। সেটাও কিন্তু আসলে বলার মতো যে এত পানি কোত্থেকে আসতেছে। সুবহানাল্লাহ, আসলে আল্লাহ তাআলার কুদরত না দেখা পর্যন্ত আসলে বিশ্বাস হয় না। আমরা এখন হাঁটতে হাঁটতে একদম রায়ান ফলসের সর্বোচ্চ নিচে যে জায়গা সেটাতে যাচ্ছি। আর সিঁড়ি বেয়ে আমরা অলরেডি প্রায় 10-15 তলার মতো নিচে চলে আসছি। এটাই হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, যেখানে একদম ফলসের নিচ থেকে উপরটা দেখা যাবে। এত সুন্দর করে বানায় রাখছে এই জায়গাটা। ওয়ালাইকুম আসসালাম। এইটা হচ্ছে একদম লাস্ট পয়েন্ট, এখান থেকে পুরাটা দেখা যাচ্ছে।
রায়ান নদীর এই পানিটা এই দিক দিয়ে গিয়ে দেন, পুরা নদীর সাথে সম্পূর্ণ নদীর সাথে মিশে গেছে। উপর থেকে এভাবে পড়তেছে, পরে এই দিকে গিয়ে পুরো নদীর সাথে মিশে গেছে। তো দেশ বিদেশের অসংখ্য পর্যটক আছে এটা দেখার জন্য। আমরা এখন একদম রেইন ফলসের একবারে কাছে। এই যে দেখেন যে পানি কিন্তু ছিটে এসে হাতের মধ্যে করতেছে, একবারে সেই ফলসের নিকটে চলে আসছি। আরও নিচে নাকি যাওয়া যাবে, অলরেডি আমরা পানির থেকে নিচে, এই যে উপরে পানি তার নিচে কিন্তু আমি চলে আসছি ইতিমধ্যে। পানিটা অনেক বেশি ঠান্ডা আর এত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। আর এই নৌকাগুলো যে চলতেছে সেটাও কিন্তু ভয়ানক, এত সুন্দর। আল্লাহ সুবহানাল্লাহ, এত সুন্দর হতে পারে একটা প্রকৃতি, ভাবা যায়। এক পাশে পাহাড় আর এক পাশে রেইন ফলস। টাকা 50 পয়সা, আর সুইস ফ্র্যাঙ্কের প্রাইস হচ্ছে 150 টাকার কাছাকাছি, আরও বেশি হবে, 150-52 টাকা এরকম হবে। যেটা বললাম যে দেখেন বাহিরের বাড়িঘরগুলো মানে এরকম কোনো লাক্সারি ভাব নাই কিন্তু, বাট এরকম কোনো কালারফুল না, একদম প্রত্যেকটা এরকম ম্যাট কালার, ভিতরে অনেক বেশি লাক্সারিয়াস এবং অনেক বেশি গর্জিয়াস। আমরা যাবো যে এরিয়াটাতে, সেই এরিয়াটাতে আসলে সব ধরনের ব্র্যান্ডের দোকান আছে এবং আসলে এগুলো আমাদের সাধ্যের বাইরে কেনাটা। রাডো, সুইচ, বিভিন্ন ওয়াচ বা ওয়ার্ল্ডে যতগুলো নাম করা ব্র্যান্ড আছে প্রত্যেকটা ব্র্যান্ডের দোকান ওই সমস্ত জায়গায়, কিন্তু ওগুলো হয়তো কিনতে পারবো না, জাস্ট একটু দেখা আর কি, দেখার। কারণ এখানে কালকেও দেখলাম যে আমরা কালকে যার বাসায় গিয়েছিলাম ওনার হাতে 25 লাখ টাকা দামের ঘড়ি। সুইজারল্যান্ড যেহেতু আসলে ওয়াচের জন্য বিখ্যাত এবং চকলেটের জন্য বিখ্যাত, এই যেটা বললাম দেখেন একজনের চেহারা স্টাইল বা বাচ্চাদের গেটার অ্যাটিটিউড যেটা বলছেন দেখেন। ট্রাম, এই যে এই পাশে একটা ট্রাম, ওই পাশে আরেকটা ট্রাম দাঁড়ায় আছে একই মুহূর্তে একা দাঁড়ায় আছে, মানে আসছে একটার পর একটা আসছে। ট্রাম বাস অভাব নাই, মানে আপনাকে 1 সেকেন্ড ওয়েট করতে হবে না। এত মাত্র 80 লাখ লোক বাস করে হচ্ছে সুইজারল্যান্ডে, আর এই 80 লাখ লোকের জন্য ওরা যে সমস্ত ফেসিলিটি তৈরি করে রাখছে এটা ভাবাই যায় না। তো ওদের মুদ্রার প্রাইস যেরকম আমাদের থেকে 150 গুণ, আমার মনে হয় যে ওদের লিভিং স্ট্যান্ডার্ডও আমাদের থেকে 150 গুণই হবে। মানে আমরা কমপক্ষে ওদের থেকে আসলে 100-150 বছর পেছায় আছি। 80 লাখ লোকের জন্য ওরা যে সমস্ত রাস্তাঘাট, যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বা জীবনযাত্রার যে মান, যে ব্যবস্থা করছে। জুরিখ সুইজারল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ অংশ। যারা ইউরোপে আসেন তারা অবশ্যই সুইজারল্যান্ড বা অন্তত জুরিখ ভিজিট করে যান, কারণ জুরিখ শহরটা এত বেশি সুন্দর আর নির্মল, এটা না দেখলে আসলে ইউরোপ দেখার পূর্ণতাটা আসে না। জুরিখের শহরটা যেমন সুন্দর, একইভাবে জুরিখের কাছাকাছি যে সমস্ত গ্রামগুলো আছে সেগুলো তো আসলে পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর জায়গা। আমরা গিয়েছিলাম জুরিখ শহর থেকে সেই সমস্ত গ্রামের দিকে, যেটা আগে বলছিলাম যে আসলে সুইজারল্যান্ডে রাস্তাঘাটে যে সমস্ত গাড়ি পার্কিং করা থাকে দেখলে মানে মনে হয় যে আসলে আমরা কি সমস্ত গাড়িতে ঘুরি আর ওরা কি সমস্ত গাড়িতে ঘোরে। এগুলো মেবি কোনো সরকারি অফিস হবে বা মার্কেটও হতে পারে। নিচে এই পাশেরটাতে মনে হচ্ছে সরকারি কোনো অফিস, আর এই পাশের এগুলোর নিচে বিভিন্ন ক্যাফে, তারপরে বিভিন্ন ব্র্যান্ডেড শপ। তো সুইজারল্যান্ডে আসলে হাই রাইজ বিল্ডিং নাই বললেই চলে, আমার নজরে পড়ে নাই। হাই রাইজ বলতে এই 5-6 তলা 7 তলা এরকম বিল্ডিংগুলো, এর বেশি কোনো হাই রাইজ বিল্ডিং নাই। এইটাই কিন্তু আসলে ইউরোপের সাথে আমাদের দুবাই বা মালয়েশিয়া এই সমস্ত কান্ট্রিগুলোর পার্থক্য। একবার এক লোকের সাথে কথা বলতেছিলাম, সে বলতেছিল যে হাই রাইজ বিল্ডিং মানে তো গরিব দেশ। কারণটা হচ্ছে যারা নাকি অনেক বেশি হাই রাইজ বিল্ডিং বানায়া বস্তির মতো থাকে, তো ওইটা নাকি গরিব দেশের কালচার। আর যারা ইউরোপিয়ান
তারা এরকম 4 তলা 5 তলা এরকম বাড়িগুলোই করে। কারণটা হচ্ছে যে এটাই নাকি মোস্ট কনভেনিয়েন্ট, রিস্ক কম, সেই সাথে যারা হচ্ছে আর্থিক দিক দিয়ে অনেক বেশি স্ট্রং তারা নাকি এরকম 4-5 তলা বাড়িগুলো করে। তো যার কারণে আসলে ইউরোপের যে কয়েকটা দেশে ঘুরলাম প্রত্যেকটা দেশেই দেখলাম যে 5 তলা অ্যাভারেজ, 5 তলা 6 তলা 7 তলা ম্যাক্সিমাম, এর বেশি বড় কোনো কিছু আমি দেখি নাই। তো এটা হচ্ছে আসলে জুরিক লেকের আরেকটা পার্ট। তো আসলে আজকে যেহেতু আমাদের সুইজারল্যান্ডের শেষ দিন, তো আমি আসলে কোনো শপিং করার সাহস করি নাই, আমি জাস্ট হেঁটে হেঁটে ঘুরতেছি। আমার সাথে যারা আছে তারা মেবি টুকটাক শপিং করতেছে। তো আমার কাছে মনে হয় না যে আসলে এই জায়গাটা শপিং করার জন্য উপযুক্ত। হয়তো কোনো কিছু কিনলে আমরা কালকে ফ্রান্স যাব, প্যারিস থেকে হয়তো কেনার চেষ্টা করবো। জানি না প্যারিসও কেমন হবে, বাট আমার কাছে সুইজারল্যান্ড মনে হলো যে আমার জন্য ঠিক নাই।